আসসালামু আলাইকুম। পূর্বরামপুরা হাই স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি আজকে তোমাদের প্রিয় শিক্ষার্থী। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ অধ্যায় 9 নিয়ে আলোচনা করব। অধ্যায় 9-এ আছে তোমাদের বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারীর অধিকার। আমরা গত ক্লাসে তোমাদেরকে প্রবীণদের সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং প্রবীণদের অধিকার সম্পর্কে বলেছিলাম। আজকে আমি তোমাদের পার্ট 2 হচ্ছে প্রবীণদের সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা জানি প্রবীণ কারা। আমাদের দেশে 67 বয়সের ব্যক্তিদেরকে প্রবীণ হিসেবে গণ্য করা হয়। 67 অর্থাৎ হচ্ছে আমাদের পরিবারে যারা বয়স্ক বৃদ্ধ, অর্থাৎ যাদের বয়স 60 বা তার চেয়ে বেশি। আমি প্রবীণদের সমস্যা নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। আমাদের সমাজে প্রবীণদের অসংখ্য সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। আসো, প্রবীণদের সমস্যার মধ্যে এক আছে পারিবারিক সমস্যা। পারিবারিক 2 হচ্ছে অর্থনৈতিক, 3 হচ্ছে শারীরিক, 4 হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক এবং 5 হচ্ছে মনস্তাত্ত্বিক। তাহলে এই যে প্রবীণদের যে সমস্যা, তার মধ্যে পারিবারিক। আমাদের সমাজে, আমাদের দেশে এক সময় পরিবারের বয়স্ক প্রবীণদের অনেক সম্মান দেওয়া হতো, কিন্তু বর্তমানে আমাদের দেশে এক সময় 51টি পরিবার ছিল। সেই 51টি পরিবারে প্রবীণদের অনেক কর্তৃত্ব ছিল, কিন্তু বর্তমানে আমাদের পরিবারগুলো বিভিন্ন নগরায়ণ, শিল্পায়ন অথবা অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে পরিবারগুলো ভেঙে ছোট ছোট পরিবারে রূপান্তর হয়েছে, যার কারণে ওই পরিবারে এখন আর বৃদ্ধ বাবা মা বা শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের ওই ছোট পরিবারে একক পরিবারে স্থান পায় না, তারা থাকতে পারছে না। যারা থাকতে পারে না, ফলে কি হয়, দেখা যায় যে অনেক সময় প্রবীণদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। প্রবীণদের সাথে একক পরিবার হওয়ার কারণে প্রবীণ ব্যক্তিদের সাথে কথা বলার তেমন লোক থাকে না, তারপর তাদের সাথে গল্প করার কোনো মানুষ থাকে না, তাদের মনের কথা শোনার মতো কোনো লোক নেই। আবার যেসব পরিবারে দেখা যায় বাবা মা দুজনেই চাকরিজীবী, তাদের সন্তানদের লেখাপড়া করার ক্ষেত্রে দেখা যায় তাদের স্কুলে নিয়ে যাওয়া, তারপরে হচ্ছে তোমার বাজার ঘাট করা, পরিবারের অন্যান্য কাজগুলো করা, এগুলো করার জন্য দেখা যায় ওই প্রবীণদের উপরই দায়িত্ব দেওয়া হয়। প্রবীণ বয়সে এই ধরনের কাজ অনেক সময় তাদের পক্ষে করা অনেক কঠিন হয়ে পড়ে। এই কারণে দেখা যায় প্রবীণরা অনেক সময় পরিবারে নিজেকে অসহায় বোধ করে। ঠিক আছে। 2 নম্বর দেখো অর্থনৈতিক কি, যে প্রবীণ বয়সে বৃদ্ধ বয়সে মানুষ যখন কাজ থেকে অবসর নেয় তখন তার কাছে নিজের কোনো আয় থাকে না, যার ফলে সে তার নিজের ইচ্ছে মতো কোনো কিছু করতে পারে না। এছাড়া আমাদের সমাজে দেখা যায় যে অর্থনৈতিক কারণে যারা আমাদের সমাজে যারা মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর বা একদম দরিদ্র, সেক্ষেত্রে প্রবীণ ব্যক্তিদেরকে তারা তাদের পরিবারের বোঝার মতো মনে করে, যার কারণে প্রবীণরা নিজেদেরকে অসহায় বোধ করে। শারীরিক, প্রবীণ বয়সে মানুষের শারীরিক ক্ষমতা কমে যায়, যার কারণে কি হয়, যার কারণে সে তার পক্ষে অর্থনৈতিক কার্যক্রম কাজ করে অর্থনৈতিক টাকা উপার্জন করা সম্ভব হয় না। এছাড়া আমাদের সমাজে বেশিরভাগই দরিদ্র পরিবারগুলোতে কি হয়, দরিদ্র পরিবারগুলোতে
মতো সম্মান দেওয়া হয় না, যার কারণে কি হয়, প্রবীণরা নিজেদেরকে খুবই হীনমন্যতা তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা দেখা দেয়। এছাড়া দেখো, এছাড়া আমাদের এই পরিবারে কি হয়, আমাদের এই পরিবারে তাদের সমাজে তাদের সাথে কথা গল্পগুজব করার লোকের অভাব দেখা দেয়, যার কারণে তাদের পাশে এছাড়া আমাদের পরিবারে তাদের জন্য চিত্ত বিনোদনের কোনো ব্যবস্থা করা হয় না। এরপরে আছে কি, মনস্তাত্ত্বিক। পরিবার ও সমাজের প্রবীণদের কোণঠাসা অবস্থা করে ফেলে, যার কারণে তাদের মধ্যে একটা হীনমন্যতার সৃষ্টি হয়। এই হীনমন্যতার কারণে অনেক সময় তারা নিজেদেরকে অসহায় বোধ করে। এছাড়া কি হয়, এছাড়া তোমার তাদের এই হীনমন্যতার কারণে তাদের মধ্যে এক সময় তাদের হীনমন্যতার কারণে তাদের এই মধ্যে স্মৃতি বিভ্রম হয়। মানে অনেক সময় দেখবে যে বয়স্ক ব্যক্তিরা অনেক সময় কিছু মনে রাখতে পারে না বা একই কথা বারবার বলে, এ কারণে অনেক সমস্যা হয়। আসো, এই প্রবীণদের সমস্যাগুলো সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করলাম, যার কারণে কি হয়, আমাদের পরিবারে প্রবীণ ব্যক্তিদের এই সমস্যাগুলো আমরা সবসময় সচরাচর দেখতে পাই। এরপরে আমি তোমাদেরকে পার্ট 3 বাংলাদেশের প্রবীণদের কল্যাণমূলক কার্যক্রমগুলো নিয়ে আলোচনা করব। আসো, পার্ট 3। প্রবীণদের কল্যাণমূলক কার্যক্রম। বাংলাদেশের প্রবীণদের, আমরা এখন তোমাদেরকে পার্ট 3 প্রবীণদের কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সংবিধানে প্রবীণদের প্রবীণদের সামাজিক নিরাপত্তার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষণা করা হয়েছে। বর্তমানে এদেশে প্রবীণদের সংখ্যা প্রায় 1 কোটি। বিশ্বের 50টিরও বেশি দেশ আছে যেখানে তোমার যে দেশের মোট জনসংখ্যা এর চেয়ে অনেক কম। আমাদের দেশে প্রবীণদের সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম রয়েছে। আমি প্রথমে তোমাদেরকে বেসরকারি কার্যক্রম নিয়ে আলোচনা করব। কল্যাণমূলক কার্যক্রমের মধ্যে এক হচ্ছে বেসরকারি কার্যক্রম। বেসরকারি কার্যক্রমের মধ্যে তোমার কি আছে? বেসরকারি কার্যক্রমের মধ্যে আমাদের দেশে প্রবীণদের নিয়ে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করছে তার মধ্যে বেসরকারি তেমন কোনো বেশি প্রতিষ্ঠান নেই, অল্প কিছু প্রতিষ্ঠান আছে। তার মধ্যে এক হচ্ছে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, ও জড়বিজ্ঞান প্রতিষ্ঠান। এবং 2 হচ্ছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি।
মধ্যে হচ্ছে কি করে, এদের ওনারা হচ্ছে এই সংঘ প্রবীণদের স্বাস্থ্যসেবা নিয়ে, তারপরে তোমার প্রবীণদের পুনর্বাসন, প্রবীণদের চিত্ত বিনোদন এবং ধর্মীয় অনুষ্ঠান উদযাপন নিয়ে উদযাপন প্রভৃতি বিষয় নিয়ে কাজ করে। এছাড়া এই প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে প্রবীণদের জন্য একটি পাঠাগার। আর বাংলাদেশের অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি হচ্ছে এই সমিতি প্রবীণদের স্বাস্থ্য, শিক্ষা, অনুদান সহ বিভিন্ন সুযোগে ঋণ দিয়ে থাকে। এছাড়াও বাংলাদেশে আরো কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে যারা প্রবীণদের কল্যাণে কাজ করছে। তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ মহিলা স্বাস্থ্য সংঘ, রোটারি ক্লাব, মা ও শিশু নিবাস, বৃদ্ধ নিবাস, ধরাপাতা প্রভৃতি। এরপরে তোমাদেরকে আমি বেসরকারি কার্যক্রম, প্রবীণদের কল্যাণমূলক কার্যক্রমের মধ্যে সরকারি, আমি তো বেসরকারি বললাম, এখন আমরা সরকারি কার্যক্রম নিয়ে আলোচনা করব। দেখো প্রবীণদের কল্যাণের সরকারি কার্যক্রমগুলোর মধ্যে কি কি আছে। সরকারি কার্যক্রমের মধ্যে কি আছে? 1 নম্বরে আছে অবসর ভাতা। অবসর ভাতা। 2 এ আছে তোমার 2 এ আছে বয়স্ক ভাতা কার্যক্রম। এবং 3 এ আছে তোমার বিধবা ও স্বামী পরিত্যক্ত, বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের ভাতা প্রদান কার্যক্রম। দেখো প্রবীণদের কল্যাণমূলক কার্যক্রমের মধ্যে সরকারি কার্যক্রম, এই সরকারি কার্যক্রমের মধ্যে আছে তোমার অবসর ভাতা, বয়স্ক ভাতা কার্যক্রম ও বিধবা, এবং 3 নম্বরে আছে বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের ভাতা প্রদান কার্যক্রম। অবসর ভাতা, অবসর ভাতা হচ্ছে বাংলাদেশের সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি একটি নির্দিষ্ট বয়সে অবসর গ্রহণ করে। এই অবসর গ্রহণের পর বা তার মৃত্যুর পর যে ভাতা প্রদান করা হয় সেটাই হচ্ছে অবসর ভাতা। অবসর ভাতা বাংলাদেশের একটি সামাজিক দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। বয়স্ক ভাতা কি? বয়স্ক ভাতা হচ্ছে তোমার দেশব্যাপী প্রবীণদের কল্যাণে এই বয়স্ক ভাতা কার্যক্রম গ্রামের, বিশেষ করে গ্রামের দুস্থ, তারপরে হচ্ছে তোমার অবহেলিত এবং সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে এই কার্যক্রম সরকার শুরু করেছে। এর মধ্যে তোমার কি আছে? এর মধ্যে একটি প্রতিটি দেশের সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সবচেয়ে বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ যার বয়স 57 বছরের বেশি, তো 57 বছরের বেশি এমন 10 জন ব্যক্তিদেরকে ভাতা প্রদান করা হয়। এর মধ্যে 10 জন ব্যক্তিদের মধ্যে প্রতি মাসে 100 টাকা করে 100 টাকা হারে ভাতা প্রদান করা হয়। এবং এই 10 জনের মধ্যে অন্ততপক্ষে তোমার 5 জনকে অবশ্যই মহিলা হতে হবে। এবং 3 নম্বরে আছে কি? গ্রামের বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের জন্য কার্যক্রম। আমাদের দেশে দেশব্যাপী বিধবা এবং স্বামী পরিত্যক্ত বয়স্ক পরিত্যক্ত মহিলাদের কল্যাণে এই কার্যক্রম চালু হয়েছে। এক্ষেত্রে এই ভাতা প্রাপ্তির ক্ষেত্রে বয়সের কোনো ভেদাভেদ নেই। যেমন আগের তোমার বয়স্ক ভাতা কার্যক্রমের মধ্যে ছিল যে সর্বোচ্চ 57 বছরের উপরে বয়স হতে হবে, আর এই কার্যক্রমে তোমার বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। যার কারণে এখানে দেখা যায় যে গ্রামের দুস্থ মহিলারাই বেশিরভাগ এই কার্যক্রমে আওতাভুক্ত আসে। এছাড়াও বাংলাদেশ সরকার প্রবীণদের কল্যাণে আরো অনেক কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করছে। বর্তমানে অনেক কার্যক্রম গ্রহণ করছে, যার ফলে
তাহলে আসো আমরা যেহেতু এই গত ক্লাসে আমরা তোমাদেরকে পার্ট 1, 2 এবং 3 পড়িয়েছিলাম, আর পার্ট 1 পড়িয়েছিলাম এবং আজকে তোমাদেরকে আমি পার্ট 2 এবং 3 পড়ালাম। তা আগামী ক্লাসে আশা করব যে তোমরা এই পার্ট 1, 2, 3 প্রবীণদের সম্পর্কে যা যা বিষয়গুলো আছে এই অধ্যায়ে সেগুলো ভালো করে আয়ত্ত করবে এবং আমি আগামী ক্লাসে তোমাদেরকে কি করব, আগামী ক্লাসে তোমাদেরকে নারীর অধিকার নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আশা করি সবাই সুস্থ এবং ভালো থাকবে, চেষ্টা করবে সুস্থ থাকার জন্য, এবং আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।